দেখো প্রিয় ছাত্রছাত্রী, আজকে শুরু করতে যাচ্ছি গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সকে আগে প্রথমত জানতে হবে। তো সেন্টেন্স সম্পর্কে জানা নিশ্চয়ই তোমাদের আছে। আমি যেহেতু ক্লাসে তোমাদের করিয়েছি, সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাকর্ডিং টু ফর্মিং, অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাকর্ডিং টু ফর্মিং সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই সম্পর্কে আলোচনা তোমাদের আগে হয়ে গেছে, আশা করছি তোমাদের মনে আছে। এখন আমি আলোচনা করব অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী সেন্টেন্সকে ফার্স্ট ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন তোমাদের পাঠ্যপুস্তকে যে আলোচনা করার জন্য যে টপিক দুটো আছে সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন, আর একটি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন। তো প্রথমে আলোচনা করব ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো কোনো কিছু স্টেটমেন্ট দেওয়া, কোনো কিছু বর্ণনা দেওয়া, কোনো কিছু ইনফরমেশন দেওয়া ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। ওই অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় এবং তার স্ট্রাকচারটি হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, পাংচুয়েশন অর্থাৎ কোশ্চেন মার্ক। এখানে যে নিয়মটা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আর ট্রান্সফর্মড ইন্টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বাই প্লেসিং অক্সিলারি ভার্ব বিফোর সাবজেক্ট and the main verb immediately after the subject. এটা বাংলা বললে এরকমই হবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর বা পরিবর্তন করা যায় সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে, অর্থাৎ এই যদি সাবজেক্ট হয় সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে এবং সাবজেক্টের পরে মেন ভার্ব বসিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা হয়। উদাহরণস্বরূপ ধরো, মানে হলো যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, এই যে সেন্টেন্সটা টম ইজ ডাইং, দেখো ভালো করে লক্ষ্য করো, টম ইজ ডাইং, এক্ষেত্রে টম সাবজেক্ট, এটা হলো ভার্ব, ইজ ডাইং অবজেক্ট এখানে নেই। তো এই সেন্টেন্সটাই আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখতে পাচ্ছি ইজ অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই ইজকে কী করব? তো এই ইজকে সাবজেক্টের পূর্বে বসাবো, সাবজেক্টের পরে বসিয়ে, পূর্বে বসিয়ে বা আগে বসিয়ে ঠিক তারপরে মেন ভার্ব বসাবো এবং কোয়েশ্চেন মার্ক, তবে সেন্টেন্সটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। অর্থাৎ কীভাবে করব? দেখো, এটা রূপান্তরিত হবে এভাবে যে প্রথমে করব আমি ইজ টম ডাইং, টম কি মারা যাচ্ছে? তাহলে কি হলো? বলা হলো যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে এবং সাবজেক্টের পরে মেন ভার্ব বসিয়ে, এটা হলো মেন ভার্ব বসিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা হয়। আশা করতে বুঝতে পেরেছ। এবার যদি দেখো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রশ্নটা হলো অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসিয়ে এবং সাবজেক্টের পরে মেন ভার্ব বসিয়ে দিয়ে তারপরে কোশ্চেন চিহ্ন দিলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এবার যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে? দেখো বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট ডু নট হ্যাভ অ্যান অক্সিলারি ভার্ব আর transform into interrogative sentence by providing an auxiliary verb according to sense of the sentence. বুঝতে পারলে? তাহলে কি হলো, যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই
সেগুলিকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করা হয় বাক্যের অর্থ অনুসারে কোনো অক্সিলারি ভাব যোগ করে। যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভাব নেই সেই সমস্ত সেন্টেন্সে সেন্স অনুযায়ী বা অর্থ অনুযায়ী অক্সিলারি ভাব ব্যবহার করেই তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়। উদাহরণস্বরূপ যদি বলা হয় টম গ্রান্ড লাউডার লাউডার, দেখো এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভাব নেই, তাহলে অক্সিলারি ভাব যেহেতু নেই তাহলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। আমি আগে জেনেছি অক্সিলারি ভাব থাকলে অক্সিলারি ভাব সাবজেক্টের পূর্বে এবং সাবজেক্টের পরে মেন ভাব বসে দিলেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেহেতু এখানে নেই সেহেতু বলা হয়েছে যে প্রোভাইডিং অ্যান অক্সিলারি ভাব অ্যাকর্ডিং টু সেন্স অফ দি সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ অনুযায়ী একটি অক্সিলারি ভাব বসিয়েই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কারণটা হলো আগে বলে দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটাই এটা, যে প্রথমে অক্সিলারি ভাব থাকবে, তারপর ভাব থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। অতএব আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভাব না থাকে তাহলে অক্সিলারি ভাব হিসাবে একটি অপারেটর নিয়ে আসতে হয়, সেটি হলো ডু ভার্ব। এই ডু ভার্বকে আমরা এখানে বসাবো। এই ডু ভার্বটি সেন্স অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী সেন্টেন্সটিকে এই ডু ভার্বটিকে বসাতে হবে। সরি, এখানে গ্রাউন্ড হবে না, গ্রোন হবে। প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। তাহলে কি করব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে V2 এটা, সেক্ষেত্রে ডিড বলা হলো যে সেন্স অনুযায়ী অক্সিলারি ভাব বসাতে হবে। অক্সিলারি ভাব কী হবে, ডু হবে। ডু এর পাস্ট ফর্ম কি ডিড বসানো হলো, তারপরে সাবজেক্ট বসবে টম, তারপর গ্রোন। লাউডার। তো ছাত্রছাত্রী আগের যে মিনিং স্পেলিংটা ঠিকই ছিল, ওটা আমি একটু জাস্ট মিস্টেক করে ফেলেছিলাম। তাহলে ডিড টম গ্রোন লাউডার, টম কি জোরে চিৎকার করছিল, তখন মিনিংটা ঠিক চলে আসলো। বুঝতে পারলে? তাহলে আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভাব থাকে অক্সিলারি ভাবকে সাবজেক্টের পূর্বে বসিয়ে তার সাবজেক্টের পরে মেন ভার্ব বসিয়ে দিলেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভাব না থাকে তাহলে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় সেন্টেন্সের সেন্স অনুযায়ী অক্সিলারি ভাব বাক্যের পূর্বে সাবজেক্টের পূর্বে বসে দিয়েই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়। এখন অক্সিলারি ভাব যদি না থাকে তাহলে আমরা জানি ডু ভার্বকে নিয়ে আসতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে। তাই ডু ভার্বটাকে নিয়ে আসলাম, এখানে যেহেতু গ্রাউন্ড ছিল তাই ডিড করা হলো এবং তারপর টম সাবজেক্ট বসে গেল। ওকে।